আলোচনা করব কলেজের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের ম্যাক্রো ইকোনমিক্স 1। ম্যাক্রো ইকোনমিক্সের প্রথম কয়েকটা টপিক আমরা আলোচনা করতে চলেছি। প্রথমে হচ্ছে ভোগ্যদ্রব্য এবং মূলধনী দ্রব্য। ভোগ্যদ্রব্যকে ইংলিশে বলা হয় কনজিউমার গুড, আর মূলধনী দ্রব্যকে বলা হয় ক্যাপিটাল গুড। কনজিউমার গুড বা ভোগ্যদ্রব্য হচ্ছে ডিরেক্টলি ইউজ বাই কনজিউমার, ভোক্তা দ্বারা সরাসরি ভোগ। আর ক্যাপিটাল গুড হচ্ছে নতুন দ্রব্য উৎপাদনে ব্যবহার, ইউজ টু প্রডিউস নিউ প্রোডাক্ট। মানেটা কি হলো আমি তো হরহর করে বলে দিলাম। আচ্ছা, আমার পড়ানো যদি ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্টাক্ট করতে পারো। কন্টাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেখ এখানে কি হচ্ছে, এটা কি হচ্ছে ভালো করে বোঝো। ভোক্তা তারা সরাসরি ভোগ মানে হলো যে আমি যদি একজন কনজিউমার হই, আমি সরাসরি সেটাকে ইউজ করছি। যেমন ধরো আমি যে চাটা খেলাম বা এই কাপটা যে ব্যবহার করছি, কাপটা আমি সরাসরি ব্যবহার করছি, চা খাওয়ার জন্য ব্যবহার করছি এবং চাটা খাচ্ছি। চা আর কাপ এই দুটোই হচ্ছে কি কনজিউমার গুড। আমি কি বললাম? চা, টি আর কাপ দুটোই কি হচ্ছে, দুটোই কি হলো কনজিউমার গুড। এরকম কনজিউমার গুড কি কি হবে বা ভোগ্যদ্রব্য কি কি হবে? চাল, ডাল, পাখা, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, যা আছে বাড়িতে মোটামুটি যা আছে সবই কনজিউমার গুড। বোঝা গেছে? যেটা আমরা সরাসরি ব্যবহার করছি, বিশেষ করে বাড়িতে এসে ব্যবহার বা বাইরেও ব্যবহার করতে পারি। বোঝা গেল? নিকিতা নিকিতা বুঝতে পারলে? এইবার আমরা ক্যাপিটাল গুডটা বুঝবো। ক্যাপিটাল গুড হচ্ছে নতুন প্রোডাক্ট তৈরি করতে। আমি এখানে আরো লিখেছি চাল, রাইস, বাংলায় রাইস, রাইস, পাক, ফ্যান, আচ্ছা চাল বা ধান। ধানটা লেখার কারণ আছে, পরে বলছি। এইবার এখানে ধরো, এখানে বলছে নতুন দ্রব্য উৎপাদনের কাজে লাগে। শুধু দ্রব্য বলে না, নতুন দ্রব্য বা সেবা, নতুন দ্রব্য বা সেবা উৎপাদনের কাজে লাগে। ঠিক আছে, নতুন দ্রব্য বা সেবা। এখানে প্রডিউস নিউ প্রোডাক্ট লিখেছি, ঠিক আছে। প্রোডাক্ট অর সার্ভিস। কিরকম? মেশিন, মেশিন থেকে কি হয়? মেশিন কি আমরা ব্যবহার করি? আচ্ছা, ইউজ বাই, এখানে ইউজ বাই কে ছিল? কনজিউমার, ভোক্তা দ্বারা। কিন্তু ক্যাপিটাল গুড কে ইউজ করে? এখানে হচ্ছে ক্যাপিটাল গুড ইউজ করে কিন্তু বাই প্রডিউসার বা কি জানো প্রডিউসারের বাংলা কি? হ্যাঁ, ভোক্তা তো এটা হলো উৎপাদক দ্বারা, এটা উৎপাদক দ্বারা ব্যবহৃত। তাহলে এখানে আমি কি বলেছি? মেশিন, এক্সাম্পল বলছি মেশিন। আর কি হতে পারে? কাঁচামাল, আচ্ছা বই কিনবি কি? পারো। কেন? কারণ হলো জয়দেব সরখেল বোঝার জন্য ভালো, কিন্তু কোশ্চেন বেশি দেওয়া নেই। পারুলে প্রচুর কোশ্চেন দেওয়া আছে, আমাদের প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আমাদের পরীক্ষা কিন্তু মানে বোর্ড নেবে, তাই আমাদের কোশ্চেন প্রচুর প্র্যাকটিস করতে হবে। কাঁচামাল আরো অনেক কিছু হতে পারে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? কনজিউমার গুড এইটা বলছে যে এমন কিছু জিনিস যেটা কিনা নতুন প্রোডাক্ট তৈরি করতে কাজে লাগে বা নতুন সার্ভিস তৈরি করতে কাজে লাগে। তাহলে তোমরা আমাকে বলো, এই পেনটা কি গুড? কনজিউমার গুড অর ক্যাপিটাল গুড? ভোগ্যদ্রব্য না মূলধনী দ্রব্য? কেন ভোগ্যদ্রব্য? আমি কি ভোগ করছি নাকি আমি নতুন ইনকামের কাজে লাগাচ্ছি? উৎপাদন মানে আমাকে ইনকাম করতে হবে। শুধু শুধু পড়াচ্ছি ইউটিউবে, আমি পড়িয়ে যাচ্ছি, পয়সা পাচ্ছি না, সেটা কোনো কাজের কথা না, সেটা উৎপাদন না। ঠিক আছে, পয়সা পাই যদিও এখন।
অনেক বছর পর পর পাই, যাই হোক পাই তো, সেটাও ভালো। পয়সা পয়সা পেতে হবে, পয়সা পাওয়া পর্যন্ত। আমি এটা যদি ইনকাম করার কাজে লাগাই তাহলে এটা কি হচ্ছে, মূলধনী দ্রব্য বা কনজিউম এই ক্যাপিটাল গুড। বোঝা গেছে নিকিতা? এবার আমি একটা শব্দ লিখলাম, আমি একটা জিনিস লিখছি ধান। ধান কিন্তু, হ্যাঁ রাইস, এইটা কি দ্রব্য? ভোগ্য দ্রব্য, ও বলেছে ভোগ্য দ্রব্য। হতে পারে। কেন দুটো হতে পারে? সেটা আমরা ভোগও করতে পারি আর বিক্রি করে মূলধনের কাজেও লাগাতে পারি। হ্যাঁ সেটা না, সেটা সেটা ছাড়া অন্য কিছু ভাবতে হবে। সেটা দেখো, সে তো তাহলে এই পেনটা আমি কিনে আমি নিজেও হচ্ছে এ করতে পারতাম, কি বলে, নিজের বোর্ডে বোর্ডে প্র্যাকটিস করতে পারতাম, আবার বিক্রি পেনটাও বিক্রি করতে পারতাম, এটা না কাজে লাগিয়ে পেনটাও বিক্রি করতে পারতাম। সেই কনসেপ্টে আমরা বলছি না যদিও ধানকে, তুমি যেটা বলেছো সেটা ভুল না। ধানটাকে আমরা দুটোই বলতে পারি। প্রথম, আমরা খেতে পারি ধান, চাল করে খেয়ে নিতাম, তাহলে কি হচ্ছে, ভোগ্য দ্রব্য। কিন্তু ধরো আমি এই ধানগুলোকেই মাঠে ছড়িয়ে দিলাম, তাহলে কি হবে, ধান গাছ হবে, ধান গাছ থেকে আবার ধান হবে, নতুন প্রোডাকশন হবে। বোঝা গেছে কি বললাম? প্রোডাক্ট বা সার্ভিস প্রোডাকশন হবে। তখন এটা ধানকে তাহলে আমরা কি বলতে পারি? তোমরা পড়লে তো, একটু আগেই পড়েছো, সেখানে লেখা ছিল তো, কি পড়লি দুজনে মিলে? দেখ ওখানে লেখা ছিল ধান না গম কিছু একটা দিয়ে লেখা ছিল। তো ধানকে আমরা কনজিউমার গুড বা ভোগ্য দ্রব্য, ভোগ্য দ্রব্য এবং মূলধনী দ্রব্য দুটোই বলতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? এইবার আমি আলোচনা করবো, আচ্ছা ভোগ্য দ্রব্যে আবার দুটো পার্ট আছে, আবার মূলধনী দ্রব্যতেও দুটো পার্ট আছে। একটা হচ্ছে স্থায়ী ডিউরেবল, আর একটা হচ্ছে অস্থায়ী নন ডিউরেবল। এটা তো সেম, স্থায়ী, অস্থায়ী নয়, একবার একবার ব্যবহারযোগ্য, অস্থায়ী না বলে একবার ব্যবহারযোগ্য, একবার ব্যবহারযোগ্য ডিউরেবল। এটা হচ্ছে, এটাও একবার ব্যবহারযোগ্য, এটা হচ্ছে নন ডিউরেবল। ঠিক আছে, এবার বলো স্থায়ী বা স্থায়ী, স্থায়ী ফ্যাক্টরে কে কে যাবে? ধর এই যে কাপ, কাপটা কি হবে, আমি একবার কাপ কিনেছি, ব্যবহার করেই চলেছি। ফ্যান একবার কিনেছি, হাওয়া খেয়েই চলেছি রোজ রোজ, তাই তো। কিন্তু নন ডিউরেবল কোনটা হবে, চা, টি। টিটা কি হচ্ছে, একবার খেলাম ব্যাস, ওটা আর দ্বিতীয়বার ইউজ হবে না। হ্যাঁ, চায়ের পাতাগুলো আমি আবার গাছে দেবো। ঠিক আছে, চলো, চা, চাল, এইগুলো কি হচ্ছে, একবার ব্যবহারযোগ্য। ঠিক আছে, এবার হলো এইগুলো আমি কিসের আলোচনা করলাম, কনজিউমার গুড বা ভোগ্য দ্রব্য। এখানেও তাই, এখানে ধরো এই ধানটা, ধান 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 বা রাইস, ধানটাকে আমি যদি বীজটা ছড়িয়ে দিই, গাছ হয়ে গেল, আর তো ধানটা পাওয়া যাবে না, যেই ধানগুলো ছড়িয়েছি সেটা তো পাওয়া যাবে না। তো সেটা আমাদের কি হয়ে গেল, একবার ব্যবহারযোগ্য বা নন ডিউরেবল। আর ডিউরেবল এর মধ্যে কি আসবে, মেশিন, ধান, এখানে কাঁচা মালটাও হবে, কাঁচা মাল, কাঁচা মাল দিয়ে তুমি কিছু জিনিস ব্যবহার তৈরি করে ফেলেছো, সেটা আমি দ্বিতীয়বার ব্যবহার করতে পারবে না। বুঝলে কি বললাম? আর এটা কি হচ্ছে, ডিউরেবলে কি কি আসবে, ডিউরেবলে আসবে মেশিন, আরো অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, এই ছিল ভোগ্য দ্রব্য আর মূলধনী দ্রব্য। নিকিতা বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। ঠিক আছে, এবার লেখো শেষ স্তরের দ্রব্য, শেষ স্তরের উৎপন্ন দ্রব্য এবং অন্তর্বর্তী দ্রব্য। ফাইনাল গোল, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট। ফাইনাল গুডস, এটা হচ্ছে শেষ,
বহির দ্রব্য আর এটা হচ্ছে কি অন্তর্বর্তী দ্রব্য। দেখো কোন দ্রব্য যে বছর উৎপন্ন হচ্ছে সেই বছরই যদি অন্য দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়ে নিঃশেষ হয়ে যায় তাকে অন্তর্বর্তী দ্রব্য বলে। ঠিক আছে, আচ্ছা ইংলিশটা বলে দিচ্ছি। দিদি বলছি আমরা কি লেফট হয়ে যাব? আচ্ছা কি বললাম বোঝো। আগে আমরা কি বুঝবো, অন্তর্বর্তী দ্রব্য বা ইন্টারমিডিয়েট গুড বুঝবো। বলছে কোন একটা গুড সেটা যে বছর প্রোডাকশন হয়েছে, 2024-এ ধরে প্রোডাকশন হয়েছে, 2024-এই অন্য প্রোডাকশনে কাজে লেগেছে। কালকের যে এক্সাম্পলটা নিয়েছিলাম ধরো তুলো নিয়েছিলাম, তুলো বাদ দিয়ে অন্য কিছু নেওয়া যেতে পারে। তোমাদের বাড়িতে গম থাকে, আখ থাকে, আখ, সুগার কেন, এই পড়াচ্ছি রেকর্ড নয়েজ আসবে, এটা চালানোই আছে, তুই চার্জে দিবি ও কথা বলতে শুরু করবি, বন্ধ করে দিবি আগে। অফ করে দিয়েছিস। এবার কি বলছে, সুগার কেন থেকে কি হবে? সুগার না, গুড়। জাগেরি, জাগেরি আর দিদি ক্যালকুলেটর আচ্ছা কর। আচ্ছা আর তারপরে এখান থেকে কি হবে, চিনি, সুগার, তাই তো? এইবার দেখ এই তিনটে প্রোডাকশন হয়, আমরা এটাকে স্টেপ বাই স্টেপ বুঝবো। প্রথমে হচ্ছে আখ বা সুগার কেন। এখান থেকে ধরো যে আখটা, কেউ তো আছে শুধু আখের রসটাই খায়, তাহলে ধরো এটা হয়েছে, আমি ধরে নিলাম যে 50টা হয়েছে, ঠিক আছে 50টার মধ্যে ধরো 20টা আখ বা সুগার কেন হিসেবে ইউজ হয়েছে, আর 30টা কি হিসেবে ইউজ হয়েছে, গুড় বা জাগেরি। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, যেই পোরশনটা আখ হিসাবে থেকে গেছে সেটাকে বলবো শেষ স্তরের দ্রব্য বা ফাইনাল গুড। আর যেটা গুড় হয়ে গেছে, গুড়টা নয় কিন্তু, ভালো করে ব্যাপারটা বোঝো, গুড়টা নয়, যেই আখটা, এই 30টা আখকে আমরা কি বলবো, 30টা আখকে বলবো ইন্টারমিডিয়েট গুড বা অন্তর্বর্তী দ্রব্য। আমরা যেটা ভুল করে ফেলি যে এই গুড়টা বা জাগেরিটাকে বলছি কি ইন্টারমিডিয়েট, না, ইন্টারমিডিয়েট কোনটা, যেই আখ ইউজ হয়ে গেছে অন্য প্রোডাক্টে। বোঝা গেছে? আর যে আখটা ইউজ হলো না, সুগার কেন হিসেবেই আমরা ইউজ
সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা শেষ স্তরের দ্রব্য বলবো। ঠিক আছে, এরপরে এবার এই গুড়টা কিছুটা আমরা গুড় গুড় খাই, আর কিছুটা আমরা কি খাই? চিনি খাই, তাই তো? गुड़ से चीनी बनता है ऐसे कैसे को नहीं पता আহাহাহাহা। কিছুটা গুড় গুড় হিসেবে থেকে যাচ্ছে আর কিছুটা হয়ে যাচ্ছে চিনি। ধর 30টা থেকে আমি ধরলাম 10টা গুড় হিসেবে থেকে যাচ্ছে, আর 20টা আসছে কি চিনি হতে। এই গুড়টা যে গুড় হিসেবে থেকে যাচ্ছে সেটা কি হবে? ফাইনাল গুড না শেষ স্তরের দ্রব্য? এই ফাইনাল গুড শেষ স্তরের দ্রব্য নাকি ইন্টারমিডিয়েট গুড আর হচ্ছে কি বলে অন্তর্বর্তী দ্রব্য? গুড়টা গুড় হিসেবেই থেকে যাচ্ছে শেষ স্তরের বা ফাইনাল বা শেষ স্তর। এবার গুড়টা ব্যবহার করার জন্য যে 20টা হচ্ছে কি বললাম জানো? সুগার। আচ্ছা, এখানে আমি গুড় ধরে নিলাম 30টা দিয়ে 10 কেজি গুড় হয়েছে। এখানে ধর 4 কেজি গুড় কাজে লেগেছে, 4 কেজি গুড় আমরা খাচ্ছি, আর এখানে 6 কেজি চিনি হতে চলে গেছে। ঠিক আছে, 6 কেজি চিনি হতে চলে গেছে। এবার ভালো করে বোঝো, 6 কেজি এটা কি 6 কেজি গুড় আছে না চিনি আছে এখানে? गुड़ चीनी चीनी है 6 কেজি গুড় চিনি হতে কাজে লেগেছে। তাহলে কি আছে, কি কাজে লেগেছে? 6 কেজি কোনটা ছিল? गुड़ গুড়। চিনি হয়তো সেখানে 6 কেজি হয়নি, 4 কেজি কি 3 কেজি হয়েছে। বুঝলে কি বললাম? চিনিটা কম হয়েছে। চিনি কত কেজি হয়েছে জানি না, আমি বলছি এখানে আচ্ছা চিনি থেকেও এখনো কিন্তু হবে প্রোডাক্ট। हाँ चीनी सब ये जाएगा হ্যাঁ হ্যাঁ, সেটা আর ধরলাম না, চিনি পর্যন্তই ধরছি। হ্যাঁ, কারণ সেটা করতে গেলে আরো ডিফিকাল্ট হয়ে যাবে। তো যাই হোক, এটা আমরা কি করছি? এটা ইমিশন যে 6 কেজি গুড়, সেই গুড়টা কি হবে? ফাইনাল ইন্টারমিডিয়েট বা অন্তর্বর্তী। কিন্তু যে গুড়টা মডিফাই হয়ে চিনি হয়ে গেল, চিনিটা হয়তো 4 কেজি, সেই চিনিটা কি হবে? ফাইনাল গুড়। ভালো করে দেখো, 6 কেজি গুড়টা হচ্ছে ইন্টারমিডিয়েট, কিন্তু চিনিটা কি হচ্ছে? ফাইনাল। সবাই বুঝতে পেরেছো? নিকিতা, রূপম আর সাইমা, রূপম বুঝতে পেরেছো? সাইমা, তোমার নাম সাইমাই তো? এবার দেখো, আচ্ছা এবার ফাইনাল গুড কাকে বলবো? which product is not intermediate is called final good. Which product is not intermediate is called final। বাংলাতে হচ্ছে যেগুলি অন্তর্বর্তী দ্রব্য নয় সেগুলি শেষ স্তরের দ্রব্য। দেখো ফাইনাল গুড তাহলে কি হচ্ছে, বা শেষ স্তরের দ্রব্য কি হচ্ছে? যেই প্রোডাক্ট গুলো আমরা যেই বছর প্রোডাকশন হচ্ছে সেই বছর অন্য কোনো প্রোডাকশনে কাজে লাগছে না, সেই রকমই থেকে যাচ্ছে, তাকে আমরা কি বলবো? ফাইনাল গুড। ঠিক আছে, ফাইনাল প্রোডাক্ট বুঝতে আমাদের তেমন অসুবিধা হবে না, অসুবিধা হচ্ছে ওই ইন্টারমিডিয়েটটা বুঝতেই অসুবিধা ছিল। এইবার এর পরের টপিক কি আছে? সম্ভবত স্টক এন্ড ফ্লো। স্টক এন্ড ফ্লো লেখো, স্টক এন্ড ফ্লো মজুদ ও প্রবাহ।
সব বইতেই একই এক্সাম্পল থাকে, আমিও বছরের পর বছর একই এক্সাম্পল পড়াচ্ছি। চল, এটা ধরো একটা জলের ট্যাঙ্ক, ঠিক আছে, জল আছে আর একটা পাইপ লাগানো আছে। পাইপটার সঙ্গে এখানে একটা কল লাগানো আছে, কলটা থেকে কি পড়বে? জল পড়বে। এখন আপাতত কলটা বন্ধ আছে, জল পড়ছে। এখন বাজে কটা? কালকে 7:50 ছিল, আজকে 8:07। ঠিক আছে, ঠিক 8:07 যখন বাজে তখন এই ট্যাঙ্কে জল আছে ধরো 500 লিটার। ট্যাঙ্কে জল আছে 500 লিটার। তাহলে এইটাকে আমরা বলবো স্টক। ভালো করে বোঝো, আমি এই টাইমটা লিখেছি, টাইমটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, সময়ের একটি বিন্দুতে বা একটি বিন্দুতে, সময়ের একটি বিন্দু, সময় নিরপেক্ষ, এটাকে আমরা লিখতে পারি সময় নিরপেক্ষ। এবার আমি কি কি বোঝো, এই যে বোতলে জলটা আছে, এই বোতলের জলটা কি স্থির অবস্থায় রয়েছে, তো এইটা কি হচ্ছে? স্টক। ঠিক আছে, এইটাকে আমরা বলছি স্টক। এবার ধরো আমি কলটা খুলে দিলাম আর এখানে একটা বালতি বসিয়ে দিলাম। এখানে একটা বালতি বসিয়ে দিলাম, ঠিক আছে, বালতিতে জলটা পড়তে শুরু করলো। এই বালতিতে আমি এখানে গুনে গুনে 1 মিনিট ওয়েট করলাম। বালতিতে জল পড়লো 5 লিটার। বালতিতে জল ভরলো কত? 5 লিটার। এই 5 লিটারকে আমরা কি, ভালো করে বোঝো, 1 মিনিটে জল বেরিয়েছে 5 লিটার। এইটাকে আমরা বলবো পিরিয়ড অফ টাইম, সময় কাল। পিরিয়ড অফ টাইম, সময়কাল, একটি নির্দিষ্ট সময়কাল। কি বলছি বুঝতে পেরেছো? একটি সময়কালে কতটা জল বেরিয়ে যাচ্ছে, এটা শুধু বেরিয়ে যাচ্ছে না, এটা ঢোকানো হতে পারে, ঢুকছে কতটা সেটাও হতে পারে। সেটাকে আমরা কি বলবো? প্রবাহ বা স্টক। ক্লিয়ার? এই যে আমি জলটা আছে, এই জলটা হচ্ছে স্টক। এবার ধরো আমি খাচ্ছি, খাচ্ছি যে, আমি খেলাম যে, খাওয়াটা কি হচ্ছে? প্রবাহ। বা খাওয়া হয়ে গেল, গলার নালী দিয়ে চলে গেল পাকস্থলীতে, এবার পাকস্থলীতে কিছুক্ষণের জন্য স্টক হয়ে যাবে, ঠিক আছে, আবার ওটা আবার বেরিয়েও যাবে। এবার কি বলছি ভালো করে বোঝো। এবার অর্থনীতিতে আমরা কিভাবে বুঝবো? অর্থনীতিতে কিভাবে বুঝবো? অর্থনীতিতে অর্থের যোগান, অর্থের যোগান, আচ্ছা মানে সাপ্লাই অফ মানি, অর্থের যোগান বা সাপ্লাই অফ মানি, এটা কি হবে? আরবিআই প্রত্যেকটা মুহূর্তে তার হিসাব আছে, সে কতটা সাপ্লাই দেবে বা আজ পর্যন্ত কতটা সাপ্লাই দিয়েছে, সেটাকে আমরা কি বলবো? মজুদ, মজুদ বা স্টক। কিন্তু এই অর্থের যোগান আমার ইনকাম বা তোমার এক্সপেন্ডিচার বা আমার এক্সপেন্ডিচার, আয় মানে এক্সপেন্ডিচার বা ব্যয়, এই আয় মানে এক্সপেন্ডিচার নয়, আয় মানে ইনকাম, ব্যয় বা এক্সপেন্ডিচার, এটা কি হচ্ছে? এইগুলো হচ্ছে কি? প্রবাহ। কারণটা বোঝো, আয়টা কি হচ্ছে?
মাসেই হচ্ছে। তুমি প্রত্যেক দিন একটা, অনেকের হয় প্রত্যেক দিনের পেমেন্ট, প্রত্যেক দিনই আসছে, এক মাসে কত কত পায়, এক বছরে কত পায়, এইগুলো হচ্ছে এক একটা কি প্রবাহ বা ফ্লো। বোঝা গেছে? স্টক আর ফ্লো কনসেপ্ট বোঝা গেছে? এর পরেরটা হচ্ছে ভোগ ব্যয় সঞ্চয় বিনিয়োগ। ভোগ ব্যয় হচ্ছে কি কনজাম্পশন এক্সপেন্ডিচার। সঞ্চয় কি? সঞ্চয় হচ্ছে সেভিংস, আর এইটা হচ্ছে অ্যান্ড ইনভেস্টমেন্ট। আচ্ছা, আমরা যে ইনকাম করি, ইনকামকে ইকোনমিক্স এর ম্যাক্রো ইকোনমিক্স এ কি দিয়ে ডিনোট করে? আয় বা ইনকাম, এটাকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করব, ওয়াই। আর আয়টা আমরা কিভাবে কি করি, যে টাকা পেলাম সে টাকাটা আমরা কি করি, কিছুটা কি করি ভোগ বা কনজাম্পশন, আর বাকিটা কি করি সঞ্চয়। সেভিংস। এইবার বুঝো, ধরো আমি সেভিংস করছি, আমি কোথায় সেভিংস করছি? ব্যাংকে। তাই আমি একটা লোক, আমি কোথায় যাচ্ছি? ব্যাংকে। ব্যাংক তারপর আমার টাকাটাই কি করছে? অন্য লোককে দিয়ে দিচ্ছে কি হিসাবে? লোন হিসাবে। আমি সেভিংস, আর ব্যাংক দিচ্ছে লোন হিসাবে অন্য লোককে। তো এই লোকটা, এটা ধরো এ আর এ ধরো বি, এই লোকটা এখানে দিচ্ছে কত? ধরো 6% ইন্টারেস্ট, আর ব্যাংক এই লোকটাকে দিচ্ছে ধরো 2% ইন্টারেস্ট। তাহলে ব্যাংকের ইনকাম কত? সরি, 4% ইন্টারেস্ট। ব্যাংকের কত ইনকাম? 2% ইন্টারেস্ট। কি বললাম? আমি ব্যাংকে যাই, ব্যাংকে টাকা রাখলাম, আমার টাকাটা ব্যাংক কিন্তু নিজের কাছে রেখে দেয় না, ব্যাংক অন্য লোককে লোন দেয়। সেই যাকে লোন দিচ্ছে তার কাছ থেকে বেশি ইন্টারেস্ট নেয়, নেওয়ার পর সে নিজের কাছে কিছু রাখে, আর বাকি ইন্টারেস্টটা যেই কাজ সে টাকা রেখেছিল ব্যাংকের কাছে তাকে দিয়ে দেয়। তাই তো? এইবার বোঝো যে আমি যদি সেভিংস বাড়িতে না করে ব্যাংকে করি, তাহলে আমি একজন সঞ্চয়কারী বা সেভিংস কি বলে অ্যাকাউন্ট হোল্ডার, কিন্তু আমার টাকাটাই অন্য কেউ একজন লোন নিয়েছে, সে কি করেছে? ইনভেস্ট করেছে। তাই তো? যে টাকাটা সেভিংস সেটাই হচ্ছে ইনভেস্টমেন্ট। বোঝা গেল কি বললাম? বা আমরা নিজেরাও করি, সেভিংস করতে 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 একটা, এই টাকাটা জমুক, আমি একটা মেশিন কিনবো, বা আমি একটা গাড়ি কিনবো, আমি একটা কি বলে দোকান কিনবো, করি তো? সেইগুলো হচ্ছে কি, সেইগুলো আমাদের হয়ে যাবে কি ইনভেস্টমেন্ট। সেভিংসটাই কি হয়ে যাবে? সেভিংস ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট। বোঝা গেল? সেভিংসটাই হয়ে যাবে ইনভেস্টমেন্ট। বলো, এবার ধরো আমি একটা বাইক কিনেছি, বাইকটা কি কি ধরনের গুড? কনজিউমার গুড অর ক্যাপিটাল গুড? ভোগ্যদ্রব্য। যদিও আমরা বাইকটাকে অনেক সময় ক্যাপিটাল গুড, এখন যারা ওলা উবের চালায়, উবের বাইক, সেইগুলো কিন্তু মূলধনের দ্রব্য। ঠিক আছে, আমরা আপাতত বাইকটাকে ভোগ্যদ্রব্য হিসেবেই ধরছি। বাইকটার দাম ধরো 1,00,000 টাকা, ঠিক আছে, আর এখানে 5 ইয়ার ওয়ারেন্টি পাওয়া গেছে, 5 বছরে ভালো থাকবে ধরে নিলাম, ঠিক আছে। এইবার প্রত্যেক আমি তার মানে আজকে যদি কিনি 2025 সাল থেকে 2030 সাল পর্যন্ত চলছে, 2025 থেকে 2030, এবার 2025 সালে আমি কত টাকা খরচা করছি বাইকটার জন্য? ভালো করে বলো, ভেবে বলো। বাইকটা চলছে তো 5 বছর, তাহলে 2025 সালে আসলে কত টাকা খরচা করলাম বাইকটার জন্য? 20,000 20,000 টাকা।
নিকিতা, রূপম, বুঝতে পারলে? 5 বছর বাইকটা ভালো থাকবে, আমি আমার কাছ থেকে 1 লাখ টাকা বেরিয়ে গেছে ঠিকই, কিন্তু আসলে বাইকটার জন্য আমি কত টাকা এই বছর ঠিক খরচা করেছি? 20,000 টাকা। রূপম, বুঝতে পারলে? আমি কি আরেকবার এক্সপ্লেন করবো রূপম? আচ্ছা, এইবার তার মানে এই 20,000 টাকাটা হচ্ছে ভোগ ব্যয় বা কনজাম্পশন এক্সপেন্ডিচার। আর এবার বাকি যে 80,000 টাকা থেকে যাচ্ছে সেটা কি হয়ে যাচ্ছে? ইনভেস্টমেন্ট। মানে আমরা কনজিউমার গুড গুলোকেও দুটো পার্টে ভাগ করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? এই তো গেল ইনভেস্টমেন্ট। বোঝা গেল? বলো, এতটা বোঝা গেছে? নেক্সট পরের পয়েন্ট কি আছে বলো? পরের পয়েন্টটা আমি বলে দিচ্ছি, অবচয় আছে। ডেপ্রিসিয়েশন। পরের পয়েন্ট আছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনটা কি জিনিস? ডেপ্রিসিয়েশনটা কিছুটা আমরা এখান থেকে দেখি। আচ্ছা, এই যে এইটা বাইকটা কি আমি নিয়েছি কনজিউমার গুড। কনজিউমার গুডের বাংলা কি ছিল? ভোগ্যদ্রব্য। আচ্ছা, মূলধনী দ্রব্যের ক্ষেত্রে পুরোপুরি তুমি যদি কোনো মূলধনী দ্রব্য কেনো, সেটা কিন্তু সরাসরি কোথায় চলে যাবে? ইনভেস্টমেন্টে। সেটা ইনভেস্টমেন্ট বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ভোগ্যদ্রব্যকেও আমরা দুটো পার্টে ভাগ করব। যদি সেটা স্থায়ী ভোগ্যদ্রব্য হয়, অনেক বছর চলবে, তাকে আমরা দুটো পার্টে ভাগ করব। যে বছর কিনছি সে বছরে একটা কি করছি? ভোগ ব্যয় বা কনজাম্পশন এক্সপেন্ডিচার হিসেবে ধরছি, আর বাকিটা কি হয়ে যাচ্ছে? বিনিয়োগ। ডেপ্রিসিয়েশন হচ্ছে মূলধনী দ্রব্যের ক্ষয়ক্ষতি বাবদ খরচ। expenditure on wear and tear of capital good. ক্যাপিটাল গুডের ক্ষয়ক্ষতি বাবদ বা নষ্ট হয়ে যাওয়া বাবদ খরচ যেটা হয় সেটাকে আমরা কি বলবো? ডেপ্রিসিয়েশন। যেমন ধরো এই ফোনটা কিন্তু আমার কি কি প্রোডাক্ট? ক্যাপিটাল গুড। কেন? আমি পড়াচ্ছি, এখান থেকে রোজগার করছি। ক্লিয়ার? আমি এখান থেকে রোজগার করি বলে এটা আমার কাছে কনজিউমার গুড নয়, ক্যাপিটাল গুড। তো এই ক্যাপিটাল গুড, এবার এই ফোনটাকে সারাতে যদি কোনো খরচা হয়, যদি খারাপ হয়ে যায়, যদি সারাতে খরচা হয়, সেটাও ডেপ্রিসিয়েশন। এছাড়াও আমরা অন্যভাবে ধরবো। কিরকম? ধরো ফোনটা কিনতে আমার খরচা হয়েছে 10,000 টাকা, 10,000 টাকাই খরচা হয়েছে, আর এটা মোটামুটি 2016 তে কিনেছিলাম, 2026 পর্যন্ত টিকে যাবে, এর যা অবস্থা টিকে যাবে। তো আমরা 10 বছর ধরে নিলাম। আচ্ছা, মাঝখানে কিন্তু ফোনটা সারাতে আরো 6,000 টাকা খরচা হয়ে গেছে, তাহলে টোটাল আমি ধরলাম এটার দাম হয়েছে 16,000 টাকা। ফোনটা সারাতে দুবার সারানো হয়েছে, 3,000 6,000 টাকা খরচা হয়েছে। ঠিক আছে, তো 3,000 6,000 টাকা যখন খরচা হয়েছে, 16,000 টাকা ধরলাম। আর কত কত হচ্ছে বছর চলছে? 10 বছর। তাহলে প্রত্যেক বছর এর ভ্যালু কতটা কমছে? এই 1,000 না, 1,600 টাকা। বোঝা গেল কি বললাম? 1,600 পার ইয়ার। এই হচ্ছে ডেপ্রিসিয়েশন। এটাকে আমরা কি বলছি? ডেপ্রিসিয়েশন। এই সেম জিনিস এখানে যেটা আমরা কনজাম্পশন এক্সপেন্ডিচার ধরেছিলাম, সেটাই এখানে কি হয়ে যাচ্ছে? ক্যাপিটাল গুড বা মূলধনী দ্রব্যের জন্য এটাই কি হয়ে যাচ্ছে? ডেপ্রিসিয়েশন। এবার দেখ, এইটা তো ডিউরেবল প্রোডাক্ট। এটার আমরা বছরের পর বছর হিসাব করতে পারছি, একটা বছর ভাগ করে দিয়ে হিসাব করছি। যদি এটা ডিউরেবল না হতো, নন ডিউরেবল, যেমন ধরো আমরা ধরেছিলাম ধানকে ছড়িয়ে দিলাম,
তো যেই ধানটা ছড়িয়ে দিলাম সেটা কি হলো, সেটা কি আমরা খেতে পারবো? সেটা নষ্ট হয়ে গেছে, ক্ষয়ক্ষতি ক্ষতি হয়ে গেছে, ওয়্যার অ্যান্ড টিয়ারে চলে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে তার যে দামটা, ধরো ধান এই নিচের দিকটা দেখতে পাচ্ছ, ধরো ধানটা হচ্ছে নন ডিউরেবল, পরে নন ডিউরেবল। নন ডিউরেবল ক্ষেত্রে কি হচ্ছে, এটা ধানের যে দাম বা প্রাইস, এইটাই হয়ে যাবে কি ডেপ্রিসিয়েশন। হয়ে গেছে মা, ছেড়ে দেবো। বোঝা গেছে কি বললাম? কারণ এটা, হ্যাঁ ওকে পাঠিয়ে দিই, তুলে দেবো। এখানে এসে একটু লন্ডভন্ড না করলেও শান্তি পাচ্ছে না। চলে আসো সময়, চলে আসো। সবাই পড়ছে দেখেছো, তুমিও পড়বে তো? পড়বে না? এটা পড়ছে মা। তুমি কি এখানে জিনিসপত্র নষ্ট করতে এসেছো? হ্যাঁ, পেন লাগবে না, ও নেবেন। তুমি না। আচ্ছা, এই তোর মাথার জন্য ওরা দেখতে পাচ্ছে না, এদিকে আয়। বলো, বুঝতে পেরেছো কেন যেইগুলো যেই মূলধনী দ্রব্য বা যে ক্যাপিটাল গুড গুলো আমরা একবারই ইউজ করি, সেটার যে দামটা, প্রাইসটা, সেই প্রাইসটাই ডেপ্রিসিয়েশন। কারণ ওটাই এক ক্ষতি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, একবার ব্যবহার করে নষ্ট হয়ে যাচ্ছে। বুঝলে কি বললাম? আচ্ছা, আমি ডেপ্রিসিয়েশন পর্যন্ত পড়িয়ে দিলাম। তোমরা যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। থ্যাংক ইউ।